আজ সকালে ইমা বেগম প্রিয়ার মাথায় এক জগ পানি ঢেলে দিতে প্রিয়া কেকে বলে ধরফরিয়ে উঠে বসলো। কি গো নবাবের ঝি, এখন বেলা কটা বাজে? সেদিকে কি তোমার কোনো খবর আছে? ইমা বেগমের মুখে এমন কথা শুনে প্রিয়া স্বাভাবিক হয়ে বলল, মা আস্তে কথা বলুন, আপনার ছেলে ঘুমোচ্ছে। কাল অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করে ঘুমিয়েছে। ছেলের দোহাই দিয়ে তো সকাল 8টা পর্যন্ত ঘুমাও। দেখুন না, বাসার সমস্ত কাজকাম তো আমার একারই করতে হয়। কাল সারাদিন অনেক পরিশ্রম করেছি। তাছাড়া আপনার ছেলেও রুমের লাইট অন করে অফিসের কাজ করেছে, তাই সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে। এত কথা শোনার টাইম আমার হাতে নেই। তাড়াতাড়ি উঠে নাস্তা রেডি করো। ইমা বেগমের কথা শেষ হতে না হতেই প্রিয়া বলে উঠল, মা আপনি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছেন, চাইলে তো আপনিও নাস্তাটা আজকে রেডি করতে পারতেন। কি বললে বৌমা? আমি নাস্তা রেডি করব? ছেলেকে বিয়ে করিয়ে বউ ঘরে তুলেছি কি আমি নাস্তা রেডি করার জন্য? মা এ কথা কোথায় লেখা আছে যে ছেলের বউ ঘরে আসলে শাশুড়ি মেয়েদের কাজ করতে নেই? বৌমা তোমার দেখছি দিন দিন সাহস বেড়েই চলেছে। তুমি আমার মুখে মুখে তর্ক করছো। তোমার মা বাবা কি তোমাকে কিছু শিখিয়ে পড়িয়ে পাঠায়নি? দাঁড়াও, আমি এই মুহূর্তে তোমার মা বাবাকে ফোন করে জানাচ্ছি তোমার এসব বেয়াদবির কথা। পাশে ঘুমিয়ে আছে অপু। ইমা বেগম আর পুত্রবধূ প্রিয়া সাত সকালে এভাবেই একের পর এক কথার কাটাকাটি করেই চলেছে অবিরাম। দুপুরে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে প্রিয়া। এমন সময় ইমা বেগম দৌড়ে এসে প্রিয়ার সামনে রাখা খাবারের প্লেটটি সরিয়ে দিয়ে বলল, তুমি যে কাজ শেষ না করে খেতে বসেছো সেই কাজগুলো কি আমি করব? ইমা বেগমের এমন ব্যবহারে বিব্রত বোধ করলো। সকাল থেকে বাসার কাজ করতে করতে প্রিয়া অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। প্রিয়া ক্ষীণ গলায় বলল, মা আমি তো সব কাজ শেষ করেই খেতে বসেছি। ইমা বেগম আবারও রাগান্বিত স্বরে বলল, তুমি যদি সব কাজ শেষ করে আসবে তাহলে বেসিনে রাখা এক গাড়ি থালা বাসন সেগুলো কে পরিষ্কার করবে? মা আমি খাবার শেষ করে সেগুলো পরিষ্কার করব। বৌমা আমি তোমাকে কতদিন বলেছি আগে কাজ পরে খাবার খাওয়ার জন্য। কোনো কাজ ফেলে রেখে খাবার খাওয়া একদমই ঠিক না। কিন্তু আমি সকাল থেকে কিছুই খাইনি। বাসার সব কাজ আমাকে একা করতে হয়, তো তুমি করবে না আমি তোমাকে কাজের বোয়া রেখে দেবো তোমার কাজে সাহায্য করার জন্য? মা আমি সেরকম কিছু বলিনি। বৌমা তোমার মুখে মুখে তর্ক করা একদমই আমার ভালো লাগে না। যাও এই মুহূর্তে যাও, গিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে তারপর খেয়ে নিও। বলে প্রিয়ার সামনে রাখা খাবারের প্লেটটি নিয়ে ইমা বেগম রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়া কোনো উপায়ন্তর না পেয়ে আবারও রান্নাঘরের দিকে পা বাড়ালো বেসিনে রাখা থালা বাসনগুলো পরিষ্কার করার জন্য। সদ্য বিয়ে করা বাবু তার বউ তানিশাকে নিয়ে বেডরুমে শুয়ে আছে। এমন সময় বাবুর মা নার্গিস বেগম বাবুর বেডরুমে প্রবেশ করে পুত্রবধূ তানিশাকে ডাকতে লাগলো, বৌমা বৌমা তোমরা এখনো ঘুমোচ্ছ? তাড়াতাড়ি ওঠো, আগে নাস্তা করে নাও। সকালবেলায় পেট খালি থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। নার্গিস বেগমের ডাক শুনে তানিশা তাড়াহুড়ো করে উঠে বসে বলল, সরি মা, আজ মনে হয় অনেক বেলা করে ফেলেছি। আমাকে 5টা মিনিট সময় দিন, আমি ফ্রেশ হয়ে আপনার জন্য নাস্তা রেডি করছি। নার্গিস বেগম তানিশার মুখে এমন কথা শুনে একটা হাসি দিয়ে বলল, আরে বৌমা আজ আমি নাস্তা রেডি করে ফেলেছি। তোমার ঘুম ভাঙতে দেরি হয় ভাবলাম সকালের নাস্তাটা আমি রেডি করে ফেলি। তুমি ফ্রেশ হয়ে বাবুকে নিয়ে নাস্তার টেবিলে এসো। আমি আর তোমার শ্বশুর নাস্তার টেবিলে তোমাদের জন্য অপেক্ষা করছি। তানিশা লজ্জা মাখা কণ্ঠে বলল, মা আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আমাকে একটু ডাক দিলেও তো পারতেন। কি যে বলো না মা, বাসার সমস্ত কাজ তো তুমি একা একাই করো। বাসার কোনো কাজে আমাকে হাত দিতে দাও না। মা কি যে বলেন না, আপনার বয়স হয়েছে, এই বয়সে এসে আপনি বাসার কাজ করবেন, তা কি করে হয় মা? পাগল মেয়ে, বয়স হয়েছে তো কি হয়েছে, এই বয়সে মানুষ কত কাজ করে। আচ্ছা ঠিক আছে মা, আপনাকে কাজ করতে হবে না, আপনি আর বাবা গিয়ে নাস্তা করেন, আমরা আসছি। ঠিক আছে বৌমা, তোমরা তাড়াতাড়ি এসো। বলে রুম থেকে বেরিয়ে যায়। আর তানিশা বাবুকে ঘুম থেকে ওঠার জন্য ডাকতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল নার্গিস বেগম। নার্গিস বেগম দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো ইমা বেগম। ইমা বেগমকে রুমে প্রবেশ করতে দেখে নার্গিস বেগম হাসি মুখে বলল, আপা অনেকদিন পর আমাদের বাসায় আসলেন, আসুন আসুন ভেতরে আসুন। বলে ইমা বেগমকে নিয়ে নার্গিস বেগম ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমে বসে নার্গিস বেগম বলল, আগে তো আপা প্রায়ই আমাদের বাসায় আসতেন, এখন তো একেবারেই আসেন না। নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে বিরক্তি মাখা কণ্ঠে বলল, কি করে আসবো বলেন আপা? আমার যে ছেলের বউটা একেবারে বজ্জাতের হাড্ডি। আমি বাসায় এক মুহূর্তের জন্য না থাকলে বাসার একটা কাজেও হাত দেবে না, তাই আর আগের মতো আসতে পারি না। এমন সময় তানিশা চায়ের ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে 2 কাপ চা দুজনের দিকে এগিয়ে দিল। চায়ের কাপ হাতে নিয়ে নার্গিস বেগম বলল, বৌমা যাও তুমি গিয়ে গোসল করে নাও, আমি রান্নাঘর পরিষ্কার করে তোমার আর তোমার শ্বশুরের জন্য ভাত বাড়বো। তানিশা ঠিক আছে বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। ইমা বেগম বলল, আপা আপনি রান্নাঘর পরিষ্কার করবেন মানে? নার্গিস বেগম একটা হাসি দিয়ে বলল, বাসার সব কাজ তো বৌমাই করে, আমাকে কোনো কাজে হাত দিতে দেয় না। নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে ইমা বেগম অবাক হয়ে বলল, কি যে বলেন না আপা, ঘরের বউদের এত সুযোগ দেবেন না, ওরা একবার মাথায় উঠে গেলে তারপর আর নামাতে পারবেন না। এভাবেই নার্গিস বেগম আর ইমা বেগম পুত্রবধূদের নিয়ে একের পর এক কথা বলে যাচ্ছে। ড্রয়িং রুমে বসে আছে প্রিয়া আর মমিন খান। প্রিয়ার পাশে মাথা নিচু করে বসে আছে প্রিয়ার স্বামী অপু। মমিন খান প্রিয়ার দিকে চোখ বড় বড় করে চেয়ে বলল, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? প্রিয়া কান্না করতে করতে বলল, হ্যাঁ বাবা, আমি যা বলছি তা ভেবে চিনতে বলছি। জামাই বাবা, এই ব্যাপারে কি তোমাদের মাঝে আগে কোনো কথাবার্তা হয়েছে? জি না বাবা, কাল আমাদের বাসায় আসার পর থেকেই সে ডিভোর্সের ব্যাপারে কথা বলছে, কিন্তু কেন ডিভোর্স
চাচ্ছে সেই ব্যাপারে আমাকে কোনো কিছুই বলেনি। দেখো অপু, কোনো মানুষ যদি জেগে জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। তুমি তোমার মায়ের ব্যাপারে সবকিছু জানা সত্ত্বেও চোখ বন্ধ করে রেখেছো। তোমার মা আমার সাথে যে পরিমাণ দুর্ব্যবহার করে, কাজের বুয়ার সাথেও কোনো মানুষ এমন ব্যবহার করে না। অপু, আমি তোমাকে বারবার বলেছি, বাট তুমি আমার কথার কোনো পাত্তাই দাওনি। আমি তোমার মাকে যেভাবে আমার মায়ের স্থানে বসিয়েছি, ঠিক সেভাবে যদি তোমার মা আমাকে পুত্রবধূর স্থান দিত, তাহলে আজকের এই দিন আমাদের দেখতে হতো না। প্রিয়ার মুখে এমন কথা শুনে মোমিন খান বলল, দেখ মা, সংসার জীবনটা কোনো ছেলে খেলা নয়, একটু একটু সমস্যা থাকবেই। বাবা অপু, তুমিও একটু সংসারের প্রতি খেয়াল দাও, আশা করি এই সমস্যাটা থাকবে না। ঠিক আছে বাবা, আসলে আমি বুঝতে পারিনি প্রিয়ার সাথে এত বড় অন্যায় হয়ে গেছে। এভাবেই মোমিন খান প্রিয়ার অপুকে বুঝিয়ে শুনিয়ে আবারও তার শ্বশুর বাড়িতে পাঠালো। বেডরুমে শুয়ে আছে ইমা বেগম। ইমা বেগমের মাথায় প্রচন্ড ব্যথা হওয়ার কারণে শোয়া থেকে উঠতে পারছে না। এমন সময় অপু একটা জলপট্টি নিয়ে এসে ইমা বেগমের মাথায় দিয়ে মালিশ করতে লাগলো। এমন সময় ইমা বেগম কাঁপা কাঁপা গলায় বলল, অপু, বৌমা কোথায়? মা, প্রিয়া রান্নাঘরে কাজ করছে। আমি মনে হয় আর বাঁচবো না রে বাবা, আমার জীবনে কখনো এমন ব্যথা হয়নি। মা, এসব বলতে নেই, তোমার কিচ্ছু হবে না। ইমা বেগম কিছু একটা বলতে যাবে, এমন সময় অপু আবারও বলল, মা, আমি গাড়ির ড্রাইভারকে কল করেছি, এক্ষুনি চলে আসবে। তোমাকে হসপিটালে নিয়ে গিয়ে ভালো ডাক্তারের চিকিৎসা নিলে দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাই কর, আমি আর মাথার ব্যথা সহ্য করতে পারছি না। এমন সময় অপু তার পকেট থেকে ফোন বের করে ফোন দিল মোমিন খানকে। মোমিন খান ফোন রিসিভ করতেই অপু বলল, বাবা, মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের হসপিটালে চলে আসুন। আমি একলা এত সব সামলাতে পারবো না। জামাই বাবা, কি হয়েছে বেআইনির? সকালেও তো কথা হয়েছে। বাবা, হঠাৎ করে মায়ের মাথায় প্রচন্ড ব্যথা ধরেছে, এমনকি মা ব্যথার যন্ত্রণায় শোয়া থেকে উঠে বসতেও পারছে না। ঠিক আছে জামাই বাবা, তাহলে আমি হসপিটালে আসছি, তুমি ব্যাংকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো, বলে ফোন রেখে দিল মোমিন খান। অপু ফোন রেখে আবারও ইমা বেগমের মাথায় মালিশ করতে লাগলো। হসপিটালের বেডে ইমা বেগমের ঘুম ভাঙতেই ইমা বেগম দেখলো তার পাশে একটা চেয়ারে বসে আছে প্রিয়া। সারা রাত জেগেই ইমা বেগমের দেখাশোনা করায় প্রিয়া চেয়ারে বসেই ঘুমোচ্ছে। ইমা বেগম আস্তে আস্তে উঠে বসতে যাবে, ঠিক এমন সময় প্রিয়ার ঘুম ভেঙে যায়। প্রিয়া এক লাফে উঠে ইমা বেগমকে ধরে বলল, মা, আপনার কিছু লাগবে? আমাকে বলুন। বৌমা, তুমি আমার জন্য কত কষ্ট করলে, সারা রাত জেগে আমার পাহারা দিলে, অথচ আমি তোমার সাথে কত অন্যায় করেছি। কি যে বলেন মা, আমি তো আপনার মেয়ের দায়িত্ব পালন করেছি। মা, সেদিন আমি ভুল করে হোক আর যেভাবেই হোক চেয়েছিলাম আপনাদের ছেড়ে চলে যেতে, কিন্তু আমার বাবা আমার চোখ খুলে দিয়েছিলেন। মা, সংসার জীবনে অনেক কিছু হয়, সবকিছু মেনে নিয়ে সংসার ঠিক রাখাটাই তো মেয়ে মানুষের জীবনের সার্থকতা। ইমা বেগমের দু চোখ অনুশোচনার জলে ভিজে উঠেছে। বৌমা, আজ আমি বুঝতে পেরেছি একজন শাশুড়ি হিসাবে পুত্রবধূকে বাড়ির বউ না, বরং ঘরের মেয়ের স্থানে বসাতে হয়। আজ আমার পাশে কেউ নেই, একমাত্র আমার পুত্রবধূ ছাড়া। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি আর তোমার সাথে কখনো কোনো অন্যায় করব না, নিজের সন্তানের মতো তোমাকে আগলে রাখবো বৌমা। ইমা বেগমের মুখে এমন কথা শুনে প্রিয়া আবেগপ্রবণ হয়ে মা বলে ইমা বেগমকে জড়িয়ে ধরল। সম্মানিত ভিউয়ার্স, যে অন্যের বাড়ির মেয়েদের সম্মান করতে জানে না, সে কখনো নিজের জন্মদাত্রী মাকেও সম্মান করতে পারে না। তাই আমি বলবো, আগে অন্যের বাড়ির মেয়েদের সম্মান করতে শিখুন, দেখবেন আমাদের সবার পরিবার কত সুন্দর হয়ে উঠবে। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন।